প্রিয় শিক্ষার্থীরা, সবাই সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পড়াবো, একাদশ অধ্যায়। আজকের অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায় এবং অধ্যায়ের নাম হচ্ছে খাদ্যাভ্যাস গঠন। অধ্যায়ের নাম হচ্ছে খাদ্যাভ্যাস গঠন। অধ্যায়ের নাম হচ্ছে খাদ্যাভ্যাস গঠন। ঠিক আছে, এখন আমি তোমার খাদ্যের পাঠ একে আছে কি খাদ্য গ্রহণে ভ্রান্ত ধারণা ও কৌতূহল। আমরা সবাই মাছে ভাতে বাঙালি, আমরা সবাই বাঙালি যারা আমরা সবাই মাছে ভাতে বাঙালি নামে পরিচিত কথাটি শুনে থাকি, যা বহুকাল থেকে প্রচলিত বাঙালি খাদ্যাভ্যাসকে বোঝায়। বংশ পরস্পরা খাদ্য গ্রহণের ধারাবাহিকতা থেকেই খাদ্যাভ্যাস গড়ে ওঠে। খাদ্যাভ্যাস অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সাধারণত জাতিগতভাবে ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে একটা সাধারণ খাদ্যাভ্যাসের প্রচলন দেখা যায়। যেমন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের জীবন ব্যবস্থা ভিন্ন এবং তাদের খাদ্য গ্রহণ রীতি ও অভ্যাসও ভিন্ন। যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের জীবনধারা একরকম, আমরা যারা শহর অঞ্চলে থাকি আমাদের জীবনধারা আরেক রকম, এবং খাবার দাবার, পরিবেশ, সংস্কৃতি সব কিছুর মধ্যে ভিন্নতা রয়েছে। যেমন এছাড়াও রয়েছে ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, খাদ্য উপকরণের সচ্ছলতা, সংস্কৃতি, আর্থসামাজিক অবস্থা, উপজীবিকা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ভিন্নতার কারণে খাদ্য গ্রহণের অভ্যাস প্রবাহিত হয় ও রীতিনীতিতে ভিন্নতা দেখা দেয়। আমাদের যে খাদ্যাভ্যাস প্রচলিত ছিল, বর্তমানে বিভিন্ন কারণে সেই খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। যেমন ঘরে তৈরি শরবতের পরিবর্তে কোমল পানীয় ও ঘরে তৈরি খাবারের পরিবর্তে ফাস্টফুড এবং বা বেকারি খাবার গ্রহণে বর্তমানে প্রচলিত খাদ্যাভ্যাসের উপকরণ রয়েছে। এখন আমরা সবসময় দেখতাম যে আমরা ঘরে খাবার তৈরি করতাম, বিকেলের নাস্তা, সকালের নাস্তা, কিন্তু এখন সেই পরিবর্তন দেখা যায়। এখন অনেক সময় দেখা যায় আমরা বাসার বাইরে থেকে সকালের নাস্তা খাবার কিনে খাই বা বিকেলের নাস্তা তো বাইরে থেকে কিনে এনে খাই। এই ধরনের পরিবর্তন প্রচলিত খাদ্যাভ্যাসের ধারাকে পরিবর্তন করেছে। খাদ্যাভ্যাসে এই নিয়মিত চর্চা করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমাদের স্বাস্থ্যসম্মত সুস্থ খাদ্যাভ্যাস গঠনের জন্য ছোটোবেলা থেকেই সচেতন হতে হবে। সঠিক খাদ্যাভ্যাস গঠনের জন্য ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন। তাপসী সচ্ছল পরিবারের মেয়ে প্রতিদিন সে নিজের পছন্দ মতো মাছ মাংস না পেলে পেট ভরে খায় না। তার মায়েরও ধারণা পুষ্টিকর খাবার মানে দামি খাবার। এভাবেই সব সময় খাবার বেঁচে খাওয়ার ফলে তার শরীরে পুষ্টি চাহিদা পূরণ হয়, ফলে সে প্রায়ই অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত হয়। অন্যদিকে সুষম ক্লাসের ভালো ছাত্র, সুমন ক্লাসের ভালো ছাত্র, সে পরীক্ষা দিতে যাবে। তার দাদু মনে করে যে পরীক্ষার সময় ডিম খেলে পরীক্ষার ফলাফল ভালো হয় না, তাই তিনি সুমনকে ডিম খেতে দেন না। উপকরণের এই ঘটনাগুলোর মধ্যে অনেক ঘটনাই আমাদের প্রত্যেক জীবনের দেখতে পাই, যেগুলো মূল ভিত্তি হলো কিছু ভুল ধারণা ও বিশ্বাস। এই ধরনের ধারণাগুলো কিছু বিজ্ঞান ভিত্তিক যুক্তি নেই। খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণার প্রতিফলন মাত্র। খাদ্য সম্পর্কিত সঠিক ধারণা না থাকার কারণে আমরা সুষম খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হই, ফলে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়। তারপর এছাড়াও যে আমাদের দেশে বিভিন্ন ধরনের খাদ্য সম্পর্কিত ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন ডিম খেলে পরীক্ষা ভালো ডিম পাবে বা শূন্য পাবে, কলা খেলে ঠান্ডা লাগবে, বা চিনি গুড় মিষ্টি খেলে পেটে কৃমি হবে, গর্ভবতী মা মৃগেল মাছ খেলে গর্ভস্থ শিশুর মৃগী রোগ হবে, জুড়া কলা খেলে যমজ সন্তান হবে, হাঁসের ডিম খেলে
আর শিশুর গলা ফেসফেসে হবে। মানে এছাড়া জ্বর ডায়রিয়া হলে স্বাভাবিক খাবার খাওয়া যায় না, কেবল মাত্র দামি খাবার খেলেই সবসময় সুস্থ থাকা যায়, ধারণাটি সম্পূর্ণই ভুল। প্রকৃতপক্ষে সঠিক বিষয়টি এর একেবারেই বিপরীত, অর্থাৎ জ্বর ডায়রিয়া হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের পাশাপাশি সব ধরনের স্বাভাবিক খাবার খাওয়া যায় এবং প্রতিদিন ছোট মাছ, ডাল, হলুদ, সবুজ শাকসবজি, দেশীয় মৌসুমি ফল ইত্যাদি বিভিন্ন খাবারের সমন্বয়ে যদি সুষম খাবার খাওয়া যায় তাহলেই সুস্থ থাকা যায়। যেমন অস্বাস্থ্যকর খাদ্য পরিহার, খাদ্যে রঞ্জক পদার্থ ব্যবহারের উপর। খাদ্য শরীরকে সুস্থ, সবল, কর্মক্ষম ও নিরোগ রাখে, কিন্তু কোনো কারণে খাদ্য যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় বা জীবনের জন্য হুমকিকর হয়ে দাঁড়ায় তবে সেই অস্বাস্থ্যকর খাবার বলা হয়। যেসব কারণে খাদ্য অস্বাস্থ্যকর, খাদ্য জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, খাদ্যে ক্ষতিকর পদার্থ বা রাসায়নিক দ্রব্যাদি মিশ্রিত হলে বা খাদ্য হিসেবে গ্রহণযোগ্য নয় এমন দ্রব্যাদি যেমন ধুলা, বালি, ইট, পাথর ইত্যাদি মিশ্রিত হলে, খাদ্য প্রস্তুতকরণে ব্যবহৃত হলে তেল, মশলা, বিভিন্ন উপকরণ বিশুদ্ধ না হলে বা ভেজাল হলে, খাদ্য প্রস্তুতকারীর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থতা না থাকলে, খাদ্য রান্নার সংরক্ষণ ও পরিবেশন স্থান ব্যবহৃত তৈজসপত্র ইত্যাদি দ্বারা খাবার ক্ষতিগ্রস্ত হলে। কয়েকটি অস্বাস্থ্যকর খাদ্যের নাম বলছি, যেমন স্কুলের সামনে, রাস্তাঘাটের পাশে, ভ্রাম্যমাণ ভ্যানে করে খোলা অবস্থা বিক্রি করা খাবার, যেমন ঝালমুড়ি, ফুচকা, আচার, চটপটি, আইসক্রিম ইত্যাদি। ঠিক আছে, এটি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। খাদ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য অনেক সময় আমরা স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড কালার খাবার ব্যবহার করা হয়। খাদ্যে ব্যবহৃত এইসব প্রকৃত ফুড গ্রেড কালার বেশ দামি, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী খাদ্যের উজ্জ্বলতা বা আকর্ষণ বাড়ানোর জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কৃত্রিম ও রাসায়নিক পদার্থ যুক্ত সস্তা রং ব্যবহার করে। এক্ষেত্রে প্রকৃত ফুড গ্রেড কালারের পরিবর্তে টেক্সটাইল ডাই কিংবা লেদার ডাইয়ের মতো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহার করা হয়। মানে যেই কালারটা ব্যবহার করা উচিত সে কালারটা ব্যবহার না করে হয়তো কিছু কৃত্রিম রং মিশিয়ে সেটা ব্যবহার করে, যাতে খাদ্যের রঙটা আরও ভালো সুন্দর দেখা যায়, কিন্তু তাতে যে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর সেটা তারা বুঝতেই চায় না, তাদের ব্যবসাটাই সবচেয়ে বড় মনে করতে চায়। পুষ্টি বিশেষজ্ঞরা মনে করেন যে খাদ্যের রং উজ্জ্বল করে উন্নত করার জন্য খুব সামান্য পরিমাণে খাবার রং ব্যবহার করা হয়। লেমন কেয়ার ওয়াশ, পাই আপেল ওয়াশ, গ্রিন, তারপরে ম্যাঙ্গো ওয়াশ, বিভিন্ন ধরনের জুস তৈরিতে সামান্য রং দিলে এর ফ্যাকাশে ভাব দূর হয়। কিন্তু বিভিন্ন কৃত্রিম ও রাসায়নিক পদার্থ যুক্ত সস্তা এবং খাবারে কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়, কারণ এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবে খাদ্যের যে রং থাকে তাই আমাদের জন্য অস্বাস্থ্যসম্মত উপকারী। কৃত্রিম রংযুক্ত ক্রিম, ফল ইত্যাদি দিয়ে সাজানো খাবার স্বাস্থ্যসম্মত না। রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ, বেকারি, দোকান, ভ্যান গাড়ি ইত্যাদি স্থানে যেসব কৃত্রিম রং সংযুক্ত বিভিন্ন খাবার পাওয়া যায় সেগুলো পরিহার করাই স্বাস্থ্যের জন্য নিরাপদ। ঠিক আছে, এখন আমরা পার্ট 3 দেখতে পারি যে ভেজাল খাদ্য গ্রহণের কুফল ও ফাস্টফুডের অপকারিতা। আমরা যে বাজার থেকে কাঁচা কিংবা রান্না করা বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে থাকি, এই খাবারগুলোর মধ্যে অনেক সময় খাদ্য নয় এমন সব দ্রব্যাদি মেশানো হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন কৃত্রিম রং, পচনশীলতা রোধক রাসায়নিক পদার্থ, খাদ্যের ওজন বাড়ানোর জন্য ইটের টুকরা, পাথরের টুকরা, বালি ইত্যাদি। এছাড়াও খাবারের রং আরও সাদা করার জন্য অপরিপক্ক ও কাঁচা ফল দ্রুত পাকানোর জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা। খাদ্য নয় এমন সব দ্রব্যাদিকে ভেজাল দ্রব্যাদি বলা হয়।
এইসব ভেজাল দ্রব্যাদি যেমন কাঁচা মাছ, পাকা ফল সতেজ রাখতে ফলমালি, দুধ, চিনি ইত্যাদিতে সাদা ভাব আনার জন্য হাইড্রোজ, অপরিণত ফল ফুল পাকানোর জন্য কার্বাইড, মুড়ি আরও সাদা করার জন্য আকার বড় ও সুন্দর করার জন্য ইউরিয়া, গুঁড়া মশলা মধ্যে কৃত্রিম রং ও ইটের গুঁড়া, তারপর ভাজার জন্য পাম অয়েল, পশুর চর্বি কিংবা অন্য গলনশীল চর্বি ব্যবহার করা। চিকেন ফ্রাই এর জন্য ব্যবহৃত হয় রোগাক্রান্ত বা মৃত মুরগি। মাখন ও মেয়োনেজ ইত্যাদি ব্যবহৃত হয় অপরিশুদ্ধ সস্তা চর্বি। শুটকি মাছের জিটিটি, মাংসের কিমা কিংবা গরু ছাগলের ব্যবহৃত উচ্ছিষ্ট অংশ, নাড়ি ভুড়ি ইত্যাদি ব্যবহার করা হয়। মানে এইসব খাবার দিয়ে আমার যে খাবার অনেক সময় ভেজাল দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয়, ফাস্টফুডের খাবার আমরা সবাই পছন্দ করি, ফাস্টফুডের খাবার খেতে ভালোবাসি, কিন্তু এই ফাস্টফুডের খাবারগুলোতে সাধারণত এই ধরনের ভেজাল দেখা যেতে পারে, যা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। দেখো পাঠ 4 দেখো বিকল্প খাদ্য ও স্বাস্থ্য রক্ষার শারীরিক শ্রম ও ব্যায়াম। আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন বিভিন্ন খাবার খেয়ে থাকি। বিভিন্ন খাবার অনেক সময় অবস্থা পরিবর্তনের প্রেক্ষিতে সেই সব প্রচলিত খাবার গ্রহণ বা আমাদের পক্ষে সম্ভব হয় না, তখন আমরা আমাদেরকে প্রচলিত খাবারের পরিবর্তে অন্য খাবার গ্রহণ করতে হয়। যেমন ভ্রমণকালীন সময়ে ভাতের পরিবর্তে আলাদা বিভিন্ন ধরনের শুকনো খাবার খাওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্প হলে তখন জীবনের স্বাভাবিক গতিশীলতা থাকে না, তখন দুর্যোগ আক্রান্ত জনগোষ্ঠীকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়। স্বাভাবিক রান্না করার জন্য তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের জরুরি পরিস্থিতিতে যেসব খাদ্য সামগ্রী গ্রহণ করা হয় সেগুলি হচ্ছে বিকল্প খাদ্য, যেমন চিড়া, মুড়ি, চাল ভাজা, মোয়া, গুড়, বিস্কুট, খেজুর ইত্যাদি, যে এই খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি। তাহলে এভাবে যে আমরা যে খাদ্যাভ্যাস, যে আমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পারলাম যে অস্বাস্থ্যকর খাদ্য পরিহার, তারপর খাদ্যরঞ্জক পদার্থ ব্যবহারে কী কী কুফল দেখা দিতে পারে, তারপরে বিকল্প খাদ্য কী, স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক শ্রম ও ব্যায়াম, ভেজাল খাদ্য গ্রহণের কুফল, ফাস্টফুডের অপকারিতা, খাবারের যে কুফল সেই সম্পর্ক, এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পেরেছি। সবাই তাহলে এই অধ্যায় থেকে ভালো করে পড়বে এবং সবাই নিজেরা বাসার মধ্যে এমসিকিউ তৈরি করে নেবে। এই অধ্যায়টা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনা করি আমি আমার আজকে এই ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।